ফজলুর রহমান সাহেবের মতো, আপনার আমির খসরু সাহেবের মতো, রিজভী সাহেবের মতো যদি তালমাটাল বক্তব্য দেয়, এদেশের এখন তরুণ জনতা তো অনেক স্মার্ট, অনেক ইন্টেলেক্ট, অনেক ক্লেভার, তারা জানে আজকে যারা বিএনপি করে তারা কি আসলেই জিয়াউর রহমানকে ওন করে, জিয়াউর রহমানকে পড়াশোনা করেছে, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে কতটুকু তাদের পড়াশোনা, কতটুকু অ্যানালাইসিসে জিয়াউর রহমান সাহেব তো এই বিএনপি রেখে যাননি। যদি এখনো ক্ষমতায় আসার আগে যদি অবস্থা হয়, তারপর নির্বাচনের তফসিল ঘোষণার পরে কি ঘটবে? প্রত্যেকটা, আমি মনে করি ৩০০ আসনে কমপক্ষে বিএনপির ৯০০ প্রার্থী রেডি রয়েছে, এবং এই যে ৯০০ প্রার্থী তার তো কামড়াকামড়ি শুরু করে দিবে। কেউ কাউকে সাহেব থুতু দেয়, তারপর প্রস্রাব করে, এই করে সেই করে। ওই সময় যদি সবাই একটু যদি সোজা হয়ে দাঁড়াতো, বাংলাদেশে বাংলাদেশে বিএনপির যে পরিমাণ জনসমর্থন, কর্মী জনগোষ্ঠী রয়েছে, তাহলে ২৮ অক্টোবরের আন্দোলন কখনো ব্যর্থ হওয়ার কথা ছিল না। আমি এইটা বলেছি যে যারা এই আন্দোলন সংগ্রামকে সফল করবে তারা ব্যবসা বাণিজ্য, প্লট, ফ্ল্যাট, ব্যাংক, শেয়ার বাজারকে, তাদের নিজস্ব স্বার্থকে রক্ষা করার জন্য বিএনপির কোনো কর্মসূচি, আপনার কি এটা মনে নাই? মনে থাকার কথা না? স্বয়ং প্রধানমন্ত্রী, সরি, বিরোধী দলীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যকে রেকর্ড করে বাহিরে আওয়ামী লীগের কাছে পাঠিয়ে দেওয়া হতো। এটা কি আপনি জানেন এটা কারা করেছে? বিএনপি করেছে। আজকে যারা বিএনপি করে তারা কি আসলেই জিয়াউর রহমানকে ওন করে, জিয়াউর রহমানকে পড়াশোনা করেছে, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে কতটুকু তাদের পড়াশোনা, কতটুকু অ্যানালাইসিসে জিয়াউর রহমান সাহেব তো এই বিএনপি রেখে যাননি। আমরা প্রত্যেকেই ভাই, বিএনপি তো অনেক বড় একটা রাজনৈতিক দল, আমরা তার হিতাকাঙ্ক্ষী। বিএনপি আজকে পর্যন্ত ১৯৯১ সালের পর থেকে কখনো এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম বিএনপি মনে করতেছে আমরা রাষ্ট্রীয়ভাবে এককভাবে এখন রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসবো, আসতেছি। এর জন্য তার অনেকটা দিশাহারা। আজকে ১০ মাসে ১৫০ জনের মতো, অনেকে বলতেছে ১৫০ জনের মতো খুন হয়েছে, এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, যে আপনি নিজেও স্বীকার করেছেন, এটা সীমাহীন এবং কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছে না। গত ১০ মাসে যদি ৪,০০০-এর উপরে নেতাকর্মীকে যদি শোকজ করা হয়, বরখাস্ত করা হয়, ক্যান ইউ ইমাজিন যে ডিজাস্টার কোথায় গিয়ে ঠেকতেছে? আপনি আগামী দিনে যদি এখনো ক্ষমতায় আসার আগে যদি অবস্থা হয়, তারপর নির্বাচনের তফসিল ঘোষণার পরে কি ঘটবে? প্রত্যেকটা, আমি মনে করি ৩০০ আসনে কমপক্ষে বিএনপির ৯০০ প্রার্থী রেডি রয়েছে, এবং এই যে ৯০০ প্রার্থী তার তো কামড়াকামড়ি শুরু করে দিবে। কেউ কাউকে মানবে না। খুন খারাপি কি পরিমাণ হবে? আমরা তো এই বাংলাদেশকে গড়ার জন্য, এই বাংলাদেশকে দেখার জন্য তো ৩৬শে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়নি? নিশ্চয়ই আপনারও অবদান রয়েছে। আজকে যারা এখানে এসে কথা বলতেছেন, প্রত্যেকটা দর্শক শ্রোতা অত্যন্ত সচেতন, এবং তাদের প্রত্যেকেরই অবদান রয়েছে। আমরা সেটাকে সম্মানের সাথে অ্যাকনলেজ করি। দুর্ভাগ্যজনক হলেও আসলে বড় রাজনৈতিক দল, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, তাদের প্রত্যেকটা কথার চুলচেরা বিশ্লেষণ হবে, তাদের প্রত্যেকটা কথার কনস্ট্রাকটিভ সমালোচনা হবে, সেটা তাদেরকে হজম করতে হবে। এই হজম করার মানসিকতা তাদের থাকতে হবে। তারা যদি ফজলুর রহমান সাহেবের মতো, আপনার আমির খসরু সাহেবের মতো, রিজভী সাহেবের মতো যদি তালমাটাল বক্তব্য দেয়, এদেশের এখন তরুণ জনতা তো অনেক স্মার্ট, অনেক ইন্টেলেক্ট, অনেক ক্লেভার, তারা জানে। এবার আসি, পিআর পদ্ধতিতে বলা হয়েছে যে তারা তো আসলে একটা দলের মার্কাকে ভোট দিবে, তারা প্রার্থীকে ভোট দিবে না। আমি পিআর পদ্ধতিটা পৃথিবীর সর্বপ্রথম সম্ভবত, আফসারি ভাই আমাকে কারেক্ট করতে পারে, ১৮৯৯ সালে সর্বপ্রথম বেলজিয়ামে পিআর পদ্ধতি চালু হয়, সো ফার অ্যাজ আই রিমেম্বার। পৃথিবীর প্রায় ৯১টা দেশের উপরে পিআর পদ্ধতিতে বিভিন্ন স্তরে নির্বাচন হয়, এবং সরাসরি সংখ্যানুপাতিক প্রায় ৫৪% উপরে ওই সমস্ত দেশগুলোতে সংখ্যানুপাতিকে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, এবং এটা অনেকটা ডেমোক্রেটিক সিস্টেম। আপনার বিশেষ করে যেমন ধরেন ফিনল্যান্ড, সুইডেন, ব্রাজিল, নেপাল, এই সমস্ত দেশগুলোতে পিআর পদ্ধতিতে চালু রয়েছে। এখন আপনারা যে ভাইরা বললেন যে ২টা মার্কাকে ভোট দিবে, বাংলাদেশের বর্তমানে যে কনভেনশনাল সিস্টেম রয়েছে, ইলেকশনের সিস্টেম, এখানে তো মানুষকে ২টা মার্কাকে ভোট দেয়। আপনি একটি গ্রামের মানুষকে গিয়ে জিজ্ঞেস করেন, গ্রামের মা খালাকে জিজ্ঞেস করেন, আপনি কাকে ভোট দেন? আমি ধানের শীষে খালেদা জিয়াকে ভোট দিই। অথচ ওই কনস্টিটিউশনে সে খালেদা জিয়া দাঁড়ান নাই। আপনি কাকে ভোট দেন? আমি নৌকাকে ভোট দিই। অথচ ওই ওখানে যে হাসিনা, আমি হাসিনার দলকে ভোট দিই, হাসিনাকে ভোট দিই। ওখানে হাসিনা ভোট করতে যাননি।
এখনো পর্যন্ত ২টা দলকেই দেওয়া হয়। আপনি যদি পিআর পদ্ধতিতে সবচেয়ে বড় যে সুবিধাটা হবে, আপনার কোয়ালিটি সম্পন্ন লিডারশিপ আপনি তৈরি করতে পারবেন। আপনি আপনার নিজের দল থেকে যোগ্যতম প্রার্থী আপনি দিতে পারবেন এবং আপনার মনোনয়ন বাণিজ্যটা বন্ধ হয়ে যাবে। আজকে যে মনোনয়নের জন্য যে পরিমাণ ব্যবসা-বাণিজ্য হয়, তদবির হয়, এটা আপনি খুব ভালো করে জানেন। আমার চাইতে অনেক বেশি ভালো জানেন। আপনি অত্যন্ত সচেতন। এটা বন্ধ হবে। আপনি দেখেন পিআর পদ্ধতিটা যদি হতো তাহলে ২০০৮ সালের নির্বাচনে এককভাবে এই যে হাসিনা যে স্বৈরাচার হওয়ার ১ম পদক্ষেপটা ছিল ২০০৮ সালের নির্বাচন। সেখানে বিএনপি কতটা আসন পেয়েছিল? সম্ভবত ৩৫ টা আসন। ভোট পেয়েছিল 32%। সেখানে যদি পিআর পদ্ধতি হতো, বিএনপির আসন কত গিয়ে দাঁড়াতো? প্রায় ৯০ এর উপরে গিয়ে দাঁড়াতো। হাসিনাকে তখন এই ২২৩ টা বা এরকম যে আসন তারা পেয়েছিল, এই আসনগুলো কি তারা পেত? এইভাবে স্বৈরাচার হয়ে ওঠার কোনো সুযোগ ছিল? পিআর পদ্ধতির সবচাইতে বড় সুবিধাটাই হচ্ছে কোনো ফেসিবাদ তৈরি হবে না। পিআর পদ্ধতি কেন আজকে পিআর পদ্ধতির কথাটা উঠলো বাংলাদেশে? আগে উঠলো না কেন? কারণ সবার ভিতরে আশঙ্কা তৈরি হচ্ছে গত ১০ বৎসরে গত ১০টি মাসে যে বিএনপির যে আচরণ যে অনেকটা ফ্যাসিস্ট নব্য ফ্যাসিস্টের আনাগোনা দেখতে পাচ্ছে এবং তারা যদি কনভেনশনাল পদ্ধতিতে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে এবং সেখানে আরেক ফ্যাসিবাদ নব্য ফ্যাসিবাদ তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। এর জন্য সবাই আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভোট তো আমানত। পিআর পদ্ধতিতে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করা হবে। প্রত্যেকটা ভোটকে রিকগনাইজ করা হবে। প্রত্যেকটা ভোটকে অ্যাকনলেজ করা হবে। আমরা যে বলি আমরা জনগণের জনগণ রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের যে মালিক তাকে কি আদৌ স্বীকার করা হয়? এই পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে তাকে স্বীকার করা হবে যে ইয়েস প্রত্যেকটা ভোটারের ভোটকে স্বীকৃতি দানের মধ্য দিয়ে যে রাষ্ট্রের মালিক যে জনগণ তা স্বীকার করা হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে আ পরিবেশ যে বিষয়টা কোয়েশ্চেন করা হয়েছে যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথাগুলো আমরা সবাই শুনতেছি। বিশেষ করে এই বিষয়ে অনেক কথা হয়ে গেছে যে বিএনপি ৭ দিনের পর থেকে নির্বাচন ৩ মাস, ৬ মাসে ডিসেম্বর ইত্যাদি শুরু হয়েছে। এখন আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন। জামাত নির্বাচনের কথা বলতেছে, সবাই নির্বাচন। আমি মনে করি এবং এক্ষেত্রে নির্বাচনে এই জুলাই অভ্যুত্থানের এই বিপ্লবের মধ্য দিয়ে আসলে জনগণ কি চায়? জনগণের পালসটা প্রফেসর ইউনূস সরকারকে বুঝতে হবে, দেখতে হবে। তারা কি আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা? না কখন তারা নির্বাচন চায়? কোন সময় তারা নির্বাচন চায়? বাংলাদেশের জন্য কোনটা কনজিনিয়াল হবে? বাংলাদেশের জন্য কখন কোন সময় নির্বাচনটা কন্ডিসিভ হবে তাদেরকে বের করতে হবে। পাশাপাশি আমি এখনো পর্যন্ত মনে করি যেই সমস্ত ফান্ডামেন্টাল সংস্কারগুলো দরকার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলেছে স্পেশালি প্রশাসন, অ্যাডমিন, জুডিশিয়ারি অ্যান্ড ইলেকশন কমিশনের সংস্কার ব্যতীত এবং ফান্ডামেন্টাল সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয় সেই নির্বাচন কখনোই অর্থবহ নির্বাচন হবে না। এই নির্বাচন আগামী দিনের নতুন ফেসিবাদ তৈরির একটা দ্বারকে উন্মোচন করা হবে এবং আমি মনে করি যে বর্তমান যে পরিবেশ রয়েছে এখনো পর্যন্ত যেই বিগত দিনের স্বৈরাচারী সরকারের ডিসি রয়েছে, এসপি রয়েছে, এএসপি রয়েছে, পুলিশ, ওসি, এনএসআই, ডিজিএফআই বড় কর্মকর্তাগুলো রয়েছে। তারা আগামী দিনের যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এই নির্বাচনকে ম্যানিপুলেট করবে। সুতরাং সবার আগে তাদের একটা বন্দোবস্ত করতে হবে। বিগত দিনের যেই আমলা স্বৈরাচার যারা হাসিনাকে স্বৈরাচারী হতে সাহায্য করেছে, যেই সমস্ত পুলিশ অফিসারগুলো, যে সমস্ত ডিজিএফআই, এনএসআই এর কর্মকর্তা, যেই সমস্ত মিডিয়াগুলো, যে সমস্ত সাংবাদিকগুলো, যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, যে সমস্ত শিক্ষকরা, যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্কগুলো, যে সমস্ত সুশীল বুদ্ধিজীবীরা আওয়ামী লীগকে স্বৈরাচারী হতে তৈরি করেছে তাদের বন্দোবস্ত করতে হবে। তারপরেই আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে। আদারওয়াইজ
বাংলাদেশে নির্বাচন হয়তোবা হবে। আপনার আমার ভাগ্যের পরিবর্তন হবে না। আপনি আমি কখনোই আমার দেশের জনগণের আমি যে জনগণের দেশের মালিক, এই মালিকানা কখনোই বুঝে পাবো না এবং এই দেশের জনগণের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আবার একটি দল নতুনভাবে নতুন উদ্যমে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট শুরু করবে। সুতরাং যে কথাটা আপনার মাধ্যমে বলতে চাই, ফান্ডামেন্টাল সংস্কার হতেই হবে। জুলাই সংস্কার, জুলাই সনদ হতেই হবে এবং এট এনি কস্ট আগামী দিনের নির্বাচন একটা পার্টিসিপেটরি, ক্রেডিবল, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার পরেই নির্বাচন অনুষ্ঠান করা দরকার বলে আমি মনে করি।